This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মধ্যমগ্রামের দিকে নজর রাখবো কারণ মধ্যমগ্রামে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার। ডিএমজি আজ অস্ত্রের খোঁজে মধ্যমগ্রামের বাড়ির কাছে জলাশয়ে অভিযান চালায়। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দুটো ট্রলির খোঁজ পাওয়া গেছে এবং একটি ট্রলিতে বডি অর্থাৎ দেহাংশ এবং অন্য ট্রলিতে অস্ত্র রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এখনো অবধি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে দীপঙ্কর সরাসরি রয়েছে। দীপঙ্কর, ডুবুরি কি ইতিমধ্যেই নেমে গেছে? কিছু খোঁজ পাওয়া যাচ্ছে এখন অবধি? দেখো, ডুবুরি নেমে ইতিমধ্যে বটি উদ্ধার হয়েছে এবং এখন যে ছুরি ছিল তার সঙ্গে ছুরি ব্যবহার করা হয়েছিল সেই ছুরিও উদ্ধার হয়েছে, এমনটা আমরা জানতে পারছি। ডিএমজি টিম তারা সকাল থেকেই কাজ করছেন এবং এই মুহূর্তে একটা হাতুড়ি উদ্ধার হয়েছে। কি জিজ্ঞাসাবাদ চলছে? দেখো, হাতুড়ি না, আমি হাতুড়িটা ফেলিনি। হাতুড়িটা কে ফেলেছে? হাতুড়িটা ফেলিনি, আমি ছুরি আর দা ফেলেছিলাম। অনেকটা ফেলে যাওয়ার দা, আমি ছুরি আর দা ফেলেছিলাম। হাতুড়িটা ফেলিনি, হাতুড়ি আমার ঘরে আছে। এই হাতুড়ি কি আপনার ঘরের হাতুড়ি? না, আমার ঘরে হাতুড়ি নয়। এটা না, আমার হাতুড়ি। বুঝতে পারছো যে এখান থেকে একটা হাতুড়ি উদ্ধার হয়েছে, ফলত সেই হাতুড়ি উনি ফেলেননি এমনটা পুলিশকে বলছেন। উনি ওই কাটার কেসে যে বিষয় ব্যবহার করেছিলেন তাতে একটা দা এবং একটা ছুরি, বটি এবং ছুরি, সেই বটি ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং এই ছুরির তল্লাশ করছেন ডিএমজি টিম। তারা দীর্ঘক্ষণ ধরে তল্লাশি করছেন। তুমি জানো যে হাড় হিম করা ঘটনা ঘটেছিল এখানে। বডি কেটে দেহ একটা বক্সের মধ্যে নিয়ে তারা এখানে অস্ত্রগুলো ফেলে কথা বলা হচ্ছে, সেটা কোথায় ফেলা হচ্ছে? সেটাও কি এখানে থাকতে পারে? এই দা পুকুরে ফেলেছিল এবং সেই দা ইতিমধ্যে উদ্ধার হয়েছে। আমি সুকান্তকে বলবো যে দা উদ্ধার হওয়ার পর এখন ওই যে দেখতে পাচ্ছ ওই যে ব্যাগটা রয়েছে, ওই ব্যাগের মধ্যে ওই বটি ওখানে রাখা রয়েছে। ফলত এই বটি যেমন ওই দেহ কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, একই সঙ্গে একটা ছুরি ব্যবহার করা হয়েছিল এমনটা বলছে। কিন্তু এখানে ডুবুরি নেমে একটা হাতুড়ি পেয়েছে নদীর পুকুরের মধ্যে থেকে, ফলত সেই হাতুড়িটাও ফেলেছিল কিনা সেটা খতিয়ে দেখার চেষ্টা করলেন। কিন্তু যারা অভিযুক্ত তারা বলছেন এখানে হাতুড়ি তারা কিছু ফেলেননি, তারা হাতুড়ি ব্যবহার করেননি। ফলত ছুরির খোঁজেই আবার ডিএমজি টিম তারা তল্লাশি করছেন। তাদের প্রাথমিকভাবেই দুটো বিষয় ছিল, বটি এবং ছুরি। বটি ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং এলাকার মানুষজন যে কথা প্রথম থেকেই তারা বলে আসছিলেন, তাদের বিভিন্ন রকম আঙ্গিকে তারা যে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে সেটা তারা অনুমান করছিলেন এবং সেই জায়গা থেকে এলাকাতে তারা একা একা থাকতেন, তারা কারোর সঙ্গে সেইভাবে কথা বলতেন না এবং তাদের বাড়িতে বিভিন্ন সময় লোকজন উঠেছে কিছু না। এখনো পর্যন্ত যিনি প্রাথমিকভাবে যিনি কাজ করছিলেন তিনি শুধুমাত্র বটি উদ্ধার করতে পারলেন। এখন আবার তিনি উঠে আসছেন, হয়তো দ্বিতীয় টিম নামবে। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে তোমার মনে থাকবে যে এই যে বাড়ি, আমি সুকান্তকে বলবো একবার বাড়িটাও দেখাতে। এই বাড়ি থেকে এই যে বাড়ি, এই বাড়ির কারোর মনে এত আক্রোশ, এমন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে কাউকে এরকম ভাবে কাটা হলো এবং তারপর তার দেহাংশ আমরা দেখলাম যে ট্রলি ব্যাগে করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই অস্ত্রগুলো ফেলা হয়েছিল এখানে। দেখো, একদম কাছেই এই যে বাড়ি, এই বাড়ি দেখাবো। এই বাড়ির ভেতরে খুন করবার পর সেই বডি কাটে এবং কেটে বক্সের মধ্যে নেয়। বক্সের মধ্যে নেওয়ার পর তারা প্রায় 24 ঘন্টার বেশি সময় ধরে ভেবেছিল কি করবে এবং সেই 24 ঘন্টার বেশি সময় ধরে ভেবে নিয়ে তারপর তারা এই বাড়ি থেকে বেরিয়ে এসে এই যে পুকুর, এই পুকুরের ঠিক এই যে অশ্বত্থ গাছের পাতা দেখতে পাচ্ছ, এই অশ্বত্থ গাছের গোড়ায় এখানে ফেলে দেয়। ফলত ওই বটি এবং ছুরি এই অশ্বত্থ গাছের গোড়ায় এই পুকুরে ফেলে দেয়, ফলে বেশি দূর যেতে হয়নি, বেশি ভাবতে হয়নি। এবার তারপর তারা যেটা করে, খুব সকালবেলা এখান থেকে বেরিয়ে যায়। যে সিসিটিভির ফুটেজ আমরা পেয়েছিলাম অতীতে, সেই সিসিটিভির ফুটেজে ধরা পড়েছিল যে সারা একটা ভ্যানে করে যায়, অর্থাৎ মা এবং মেয়ে ওই ট্রলি বক্সে নিয়ে ভ্যানে করে চলে যায়। এই মুহূর্তে কি মা মেয়ে দুজনকে আনা হয়েছে পুনর্নির্মাণের জন্য? ধরা পড়েছিল পুনর্নির্মাণের ব্যাপারটা আপাতত অস্ত্র উদ্ধারের বিষয় রয়েছে। এখানে মা মেয়ে দুজনেই রয়েছে, আমি তোমাদের দেখাবো। তারাই আসলে দেখিয়ে দিচ্ছেন কোথায় অস্ত্র রয়েছে, কোথায় ফেলেছেন। এখানে এই যে দুজন আরতি এবং ফাল্গুনী ঘোষ দুজনেই তারা কিন্তু এখানে রয়েছেন, তারা পুলিশের হেফাজতে রয়েছেন। গতকালই পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, এর আগে জেল হেফাজতে ছিল এবং সেই সময় টিআই প্যারেড হয়ে গেছে। সেই টিআই প্যারেডে চিহ্নিতকরণ হয়েছে বলে আমরা জানতে পারছি এবং একই সঙ্গে এই যে মা মেয়ে যারা এই খুন করবার পর অস্ত্র ফেলে দিয়েছিলেন এবং বডি যদি
কোনো রকমভাবে অন্যত্র ফেলে দিতে পারতেন, সেক্ষেত্রে হয়তো তারা ধরা পড়বেন না এমনটা ভাবছিলেন, কিন্তু যাই হোক তিনি ধরা পড়ে যান। এখন প্রশ্ন হচ্ছে যে এই অস্ত্র উদ্ধারের পর এখন পুলিশের প্রক্রিয়া কী, এবং এই অস্ত্র উদ্ধার করা, তাকে ফরেন্সিক টেস্ট করানো এবং এই অস্ত্রই যে ব্যবহার করা হয়েছিল সেটাও চিহ্নিতকরণ করানো, এই সমস্ত বিষয়ের জন্যই কিন্তু এদের দুজনকে এই ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখি। ট্যাংরা কাণ্ডে গ্রেপ্তার দে পরিবারের ছোট ভাই প্রসূন, স্ত্রী রমি, মেয়ে প্রিয়ম্বদা ও বৌদি সুদেশটাই তিনজনকেই খুনের কথা কবুল করেছেন তিনি। খবর পুলিশ সূত্রে আজ আদালতে পেশ। প্রসূনকে হেফাজতে চেয়ে আর্জি জানাবে পুলিশ। গতকাল এনআরএস থেকে ছাড়া হয় প্রসূন দেকে, এরপর নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে স্ত্রী বৌদির সঙ্গে মেয়েকেও খুনের কথা স্বীকার প্রসূনের। হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় পুলিশের কাছে দেওয়া বয়ানে স্ত্রী ও বৌদিকে খুনের কথা স্বীকার করে প্রসূন। এবার থানায় জিজ্ঞাসাবাদে মেয়েকেও শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার দে পরিবারের ছোট ছেলে। ভুয়ো সিম কাণ্ডে এবার পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা দায়ের। পিওএস ডিলারদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। ভুয়ো সিম কাণ্ডে আগেই গ্রেপ্তার 8। সোমবার তিলজলায় তল্লাশি চালিয়ে শুভেন্দু গায়ের নামে এক পিওএস অপারেটরকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় 1200-র বেশি সিম, প্রায় 2 লক্ষ টাকা নগদ ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। শুভেন্দুকে জেরা করে জিতেন্দ্র আগরওয়াল নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার থেকে উদ্ধার হয় বেশ কিছু সিম কার্ড, টাকা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এপিক সংঘাত, তাতে 24 ঘন্টার ডেডলাইন, যেটা শেষ হতে ফের কমিশনকে বিধল তৃণমূল। ভুল স্বীকার করেও মানতে নারাজ কমিশন। দাবি তৃণমূলের। কমিশন দাবি করছে আলফা নিউমেরিক সিরিজে একাধিক ভোটারের একই এপিক নম্বর হতে পারে, কিন্তু কমিশনের নিয়মই এই যুক্তি খারিজ করছে। আলফা নিউমেরিক সিরিজ অনুযায়ী 2টি ভিন্ন বিধানসভায় একই এপিক সম্ভব নয়। দাবি তৃণমূলের। বিজেপির সঙ্গে কমিশন আপোষ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কতগুলি এপিকে একই নম্বর স্পষ্ট করে ভুয়ো ভোটারকে তদন্ত করুক কমিশন। দাবি তৃণমূলের। 24 ঘন্টার ডেডলাইন শেষ হতেই ফের কমিশনকে বিধল তৃণমূল। ভুল স্বীকার করেও মানতে নারাজ কমিশন। দাবি তৃণমূলের। কমিশন দাবি করছে আলফা নিউমেরিক সিরিজে একাধিক ভোটারের একই এপিক নম্বর হতে পারে, কিন্তু কমিশনের নিয়মই এই যুক্তি খারিজ করছে। আজকে আমরা আরেকটা ডকুমেন্ট দেখিয়েছি, যেটা হচ্ছে ইসির নিজস্ব হ্যান্ডবুক। এই ইসির নিজস্ব হ্যান্ডবুক, নির্বাচন কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে যে ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নাম্বার নিষেধ, আর যারা এই ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নিয়ে ভোট দিতে যাবেন তাদের ভোট দিতে দেওয়া হবে না, কারণ তাদের নাম্বারটা ডুপ্লিকেট, কারণ তাদের নাম্বারটা ফটোর সাথে যুক্ত আছে। তার মানে আপনার এপিক কার্ডে যদি আরেকজন ডুপ্লিকেট করা আছে, আপনি ভোট দিতে পারবেন না। এটা হচ্ছে একটা মস্ত বড় ফৌজদারি অপরাধ, এটা একটি প্রতারণা, এটা হচ্ছে একটা মস্ত বড় কেলেঙ্কারি, যেটাকে নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে আর এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তদন্ত করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা এক জামানা ছিল যখন হচ্ছে ম্যানুয়ালি তারা এই আলফা নিউমেরিক নাম্বার বা সিরিজ জেনারেট করতো। আলফা নিউমেরিক নাম্বার মানে তাতে কিছু ইংরেজি অক্ষর থাকে আর কিছু সংখ্যা থাকে। তো যার ফলে এই সিরিজ তৈরি করার ক্ষেত্রে ম্যানুয়ালি তৈরি করা, নিজেরা এই সিরিজ জেনারেট করার ক্ষেত্রে হতে পারে যে এখানকার কোনো সিরিজ অন্য জায়গার কোনো সিরিজ হয়ে গেছে। কিন্তু একটা এপিক কার্ড মানে শুধু এপিক নাম্বার না, এপিক নাম্বারের সঙ্গে সেখানে তার ঠিকানা, তার রাজ্য, তার বিধানসভা কেন্দ্র, তার বুথ কেন্দ্রের কথা লেখা থাকে। অর্থাৎ আমার এপিক নাম্বার 1 মানেই আমার গুজরাটের এপিক আর বাংলার এপিক 1 মানেই সে বাংলায় এসে গুজরাটের এই সেম এপিক ওয়ালা লোকটি ভোট দিতে পারবে না, কারণ ভোটে যে পোলিং অফিসাররা বসে তারা দেখতে চাইবে যে তার ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের ওই বুথে নাম আছে কিনা। হরিয়ানায় নাম থাকলে তো পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না। তার ফলে একটি অমূলক বিষয় নিয়ে অযথা রাজনীতি করার চেষ্টা করছে। অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের যে প্রতিষ্ঠানগত সম্মান আছে সেটা নড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল উদ্দেশ্য ওদের এই কথা বলে হিন্দু বাঙালির ভোট বাদ দেওয়া। তৃণমূল নেত্রীর নির্দেশে রাজ্য জুড়ে ভুতুড়ে ভোটারের খোঁজে নেমেছে তৃণমূল। আর এর মধ্যে তৃণমূলের এক নেত্রীর ভোটার তালিকায় নাম রয়েছে 2 জায়গায়। নদিয়ার কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রীর নাম রয়েছে 2 বিধানসভা এলাকাতেই। বলা ভালো ছিল,
কেন আপডেটটা আপনাদেরকে দিচ্ছি, কালীগঞ্জ ও নাকাশিপাড়ায় নাম রয়েছে পঞ্চায়েত সভানেত্রী শেফালী খাতুনের। বিয়ের পর কালীগঞ্জের ভোটার তালিকায় নাম উঠেছেন বলে দাবি তৃণমূল নেত্রী, কিন্তু নাম কাটেননি নাকাশিপাড়া থেকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে বলে দাবি শেফালী খাতুনের। যদিও TV9 বাংলায় এই খবর সম্প্রচারের পর নাকাশিপাড়া বিধানসভা এলাকা থেকে সরানো হয়েছে শেফালী খাতুনের নাম। পুরনো বাড়ি, বিশেষ করে আমাদের গ্রামের বাড়ি ওই নাকাশিপাড়া বিধানসভার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই, এবং সেই হিসাবে আমাদের প্রথমে ভোটার আমাদের পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতেই ছিল। কিন্তু এখন আমরা বাস করি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, যেটা আমাদের কালীগঞ্জ ব্লকের কালীগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে। তো আমরা পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে আমার ভোটার চেঞ্জ করেছি। সেটা আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বিষয়টা জানতে পারলাম, নাকি এখনও আমাদের নাকাশিপাড়া বিধানসভার মধ্যে যে পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত আছে সেখানটাতে নাকি এখনও ভোটার লিস্টে নাম থেকে গেছে, যদিও এটা থাকার কথা নয় এবং বিষয়টা আমারও জানা নেই। কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি, আমি সাথে সাথে আমি অফিসে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, যাতে আমার নাকাশিপাড়া বিধানসভার মধ্যে পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমার যাতে ভোটার লিস্ট থেকে নামটা কেটে দেওয়া হয়। এবং কাটা তো হয়ে গেছে, নিশ্চয়ই কাটা হয়ে গেছে। যদি থেকে থাকে তাহলে কাটা হয়ে যাবে এতদিন। আপনার লোকেরা তো ভুয়ো ভোটার তৈরি করে, তারা কাটবে কি করে? তার নমুনা দেখা যাচ্ছে কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুনের নাম, নিজেরই নাম দু জায়গায় রয়েছে। সাংবাদিক প্রশ্ন করলে বলছে আমি কাটতে বলেছি, কেটেছে কিনা জানি না। একটা দায়িত্বশীল পদে থেকে এই ধরনের দায়িত্বহীনতার কথা তিনি বলেন কি করে? আর এ তো অবাক নতুন কোনো কথা নয়। দু জায়গায় তিন জায়গায় নাম শুধু নয়, এই কালীগঞ্জ ব্লকে আমরা দেখেছি যে গত পঞ্চায়েত নির্বাচন, তার আগের পঞ্চায়েত নির্বাচনে কি করে মানে অনিয়ম বেনিয়ম গুন্ডা বদমাইশ সবাইকে জোর করে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে লুট করে তৃণমূল কংগ্রেস। গত 10 বছর ধরে এটাই করছে রাজ্যে, এটাই হচ্ছে এই রাজ্যের আসল চিত্র। যে সড়ক ও মহাসড়কগুলি দেশের অর্থনীতিকে শক্তিশালী করে, প্রায়শই সেগুলিতে দুর্ঘটনা অর্থনীতির জন্য বড় ক্ষতি করতে পারে। সড়ক দুর্ঘটনাগুলি আমাদের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করছে দেখুন বিশেষ প্রতিবেদন। আজ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দেশ হয়ে উঠেছে। চীনকে পেছনে ফেলে ভারত এই অবস্থান অর্জন করেছে। দ্রুত নির্মিত মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে আজ ভারতীয় অর্থনীতির অগ্রগতির একটা শক্তিশালী ভিত্তি হয়ে উঠছে। কিন্তু উন্নয়নের এই গতির মধ্যে এই রাস্তাগুলোতে দুর্ঘটনাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে ভারতে প্রতিদিন 1200টিরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রতি বছর 80,000-এরও বেশি মানুষ এতে প্রাণ হারান। এই দুর্ঘটনাগুলোর কারণে দেশের জিডিপিতেও প্রায় 5 থেকে 7% ক্ষতি হয়। 2021 সালে সারা দেশে প্রায় 37.3% সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল বাণিজ্যিক যানবাহন। দেশে দ্রুত বর্ধনশীল এই সড়ক দুর্ঘটনার অনেক কারণ থাকতে পারে, তবে এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদের সকলের অংশগ্রহণে এই ক্রমবর্ধমান দুর্ঘটনা কমানো সম্ভব। एक्सीडेंट होता है तो उसमें ज़्यादातर ड्राइवर मारे जाते हैं। हमें ट्रेनिंग सही करके दी जाए तो हमारे जैसे एक्सीडेंट वगैरह में जैसे साधन हो सकता है, ट्रेन होंगे तो हमें ज़्यादा फोकस रहेगा, लंबे सफ़र तक हम चल सकेंगे। আজ দেশের সারথীদের আধুনিক প্রযুক্তি এবং সঠিক দক্ষতার মাধ্যমে সক্ষম করা প্রয়োজন, যাতে দেশে কেবল সড়ক দুর্ঘটনাই কমানো নয়, বরং আমরা জীবন ও সম্পদের ক্ষতিও কমাতে সফল হতে পারি।